আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? এই যে আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমরা জয়েন করতে থাকো এবং চ্যাট বক্সে তোমাদের নাম এবং রোলটা লিখে ফেলো। আমরা আজকের ক্লাসের কার্যক্রম শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে বেসিক্যালি আমরা রিভিশন ক্লাস শুরু করতে যাচ্ছি। রিভিশনে আমরা যে চ্যাপ্টারগুলো পড়িয়েছিলাম সেই চ্যাপ্টারগুলোই আমরা আবার প্রথম থেকে একটু রিভাইজ করব। যার যেখানে প্রবলেম আছে এবার কিন্তু খুব মনোযোগ সহকারে এটা দেখতে হবে, যেহেতু আমাদের এই চ্যাপ্টারগুলো অলরেডি আমরা পড়িয়েছি একবার, আবার আমরা এটা পড়াতে যাচ্ছি। সেই কারণে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে খুব মনোযোগ সহকারে আমরা দেখব, যার যেখানে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমরা ইনশাল্লাহ সলভ করব আশা করি। ঠিক আছে? সে কারণে আমাদেরকে খুব মনোযোগ সহকারে এই চ্যাপ্টারগুলো দেখতে হবে। তো আমরা আমাদের প্রথম যে লেকচারটা ছিল, যে লেকচারে আমরা আলোচনা করেছিলাম, পাশাপাশি দেখা যাচ্ছে যে প্রথম লেকচারে তো বেশি প্রিলিমিনারি আলোচনা হয়েছিল, কারণ যেহেতু ওই সময় একেবারে প্রথম ক্লাস ছিল। সে কারণে খুব বেশি আমরা বইয়ের টপিকগুলো আলোচনা করার সুযোগ পাইছিলাম না। কিন্তু আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম লেকচারে যে টপিক ছিল, পাশাপাশি দ্বিতীয় লেকচারের কিছু টপিক নিয়েও আমরা আজকে ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, তো ওকে ডিয়ার স্টুডেন্ট, তো আমরা চলে যাওয়া যাক, আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা যেটা নিয়ে তোমাদের ইয়ে আছে সেগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো ইনশাআল্লাহ। স্যার, আমাদের রেজাল্ট স্ক্রিন কি দেখা যাচ্ছে? নো স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? নো স্যার। দেখা যাচ্ছে না বুঝছি। এবার মনে হয় দেখা যাচ্ছে না? স্ক্রিনকে এখন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। বাট আমরা স্যার আমাদের রেজাল্টটা দেখলাম না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয়, ওই তোমাদের রেজাল্ট নিয়ে কোশ্চেন করছিল। আচ্ছা, রেজাল্টের বিষয়টা নিয়ে আমি এখনো বুঝতে পারছি না। আমি টোটাল অনলাইনে ইসের মধ্যে তোমার ওই টেবিলেশন শিট বা সবকিছু ইয়ে করলাম, কিন্তু কোনোটার মধ্যে আমি নাম্বার আসলে খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না। পরে আমি একজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, যে রেজাল্ট অলরেডি দিছে, কিন্তু পরে গিয়ে তাকেও আমি পেলাম না, যে কারণে আর মাঝখানে একটু ব্যস্ততা ছিল। সবকিছু মিলে আসলে রেজাল্টটা এখনো উদ্ধার করতে পারি নাই আমি, যে কারণে উদ্ধার করতে পারলে আমি সাথে সাথে তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো দেখি আমি আরো দু একজনের সাথে একটু কথা বলে পারা যায় কিনা। তো এই সপ্তাহের মধ্যে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, টেনশন করো না। আমি যেমনি হোক যদি রেজাল্ট ইয়ে করা থাকে, মানে বের করার সুযোগ থাকে, তাহলে আমি অবশ্যই সেটা বের করে আমি তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, তো চলো যাওয়া যাক আমরা আজকের ক্লাসে। আজকের ক্লাস বেসিক্যালি দেখো, আমরা প্রথম শুরু করেছিলাম অক্টোবরের 5 তারিখে, এবং সেটা ছিল আমাদের নাম্বার 1 ক্লাস। তো সেই ক্লাসটা প্রথমে আমরা ইয়ে করব, রিভাইজ করব। এরপরে আমরা নেক্সট যে ইয়েটা আছে 2 নম্বর লেকচার, সেখানেও আমরা যাব। সেখানে গিয়ে সেখান থেকে কিছু টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, তো মূলত যেটা আমরা প্রথম ক্লাসে যেটা আলোচনা করেছিলাম মনে আছে তোমাদের, সেটা হচ্ছে সিলেবাস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো সিলেবাস নিয়ে নিশ্চয়ই আমাদের এখন আর আলোচনা করার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা মোটামুটি ভাবে সিলেবাস সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে। 10টা চ্যাপ্টার আছে, সেই 10টা চ্যাপ্টারে কি কি পড়ানো হয়েছে অলরেডি। হ্যাঁ, এই বিষয়গুলো অলরেডি আমরা জানি। তো সেই কারণে আমাদের এখানে নতুন করে তোমাদেরকে জানানোর বা বলার কিছু নাই। এই বিষয়গুলো অলরেডি আমাদের কাছে
নোন সবকিছু। ওকে, তো এটা একটা বিষয় ছিল। আর এরপরে কিভাবে এটার মানটা ডিস্ট্রিবিউশন হবে, মার্কস ডিস্ট্রিবিউশন হবে, সেটাও আমরা ইতিমধ্যে জেনেছি। হ্যাঁ, যে এমসিকিউ থাকবে 30টি অ্যান্সার করতে হবে। হ্যাঁ, তারপরে সৃজনশীল কোশ্চেন থাকবে 11টি, 7টি অ্যান্সার করতে হবে। হ্যাঁ, প্রতিটি প্রশ্নের মার্কস থাকবে এখানে 10। এই বিষয়গুলো অলরেডি আমরা জানি, তারপর একটু জাস্ট আমরা আবার ইয়ে করে গেলাম। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এরপরে আমরা উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্রের মূলত দ্বিতীয় অধ্যায়, হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় নিয়ে বেসিক্যালি আমরা আলোচনা করছিলাম। আমি তোমাদের মূলত ইভেন্ট চ্যাপ্টারগুলো পড়িয়েছিলাম। আর আমার সাথে যিনি পড়াচ্ছিলেন তিনি হয়তো অড চ্যাপ্টারগুলো পড়াচ্ছিলেন। আমার সাথে কে পড়াচ্ছিল যেন তোমাদের মার্কেটিং? স্যার আয়েশা আক্তার মিস। ওকে, তো আয়েশা হয়তো আবার ফার্স্ট চ্যাপ্টারগুলো রিভিশন করবে। হ্যাঁ, তো এটা একটা বিষয়। আর আমার মনে হয় আরেকটা কাজ করা যায় কি না। স্যার ওটা তো শেষ হয় নাই। ওনার শেষ হয় নাই না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। ওনার শেষ করে হয়তো শুরু করবেন, কারণ আমার এই যে ডাবল ক্লাস, তো এই জন্য সব প্রতি সপ্তাহে তো ডাবল ক্লাস আমার, এই জন্য তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তো অসুবিধা নেই। সরি, আমরা যে কাজটা করতে পারি, দেখি তোমাদের প্রথম অধ্যায় থেকে আমার মনে হয় পড়ালে বেটার হবে, অথবা সেটাই মনে হয় ভালো হবে। কারণ আমি যেহেতু ডাবল ক্লাস পাই, সে কারণে প্রথম অধ্যায় থেকেই মনে হয় স্টার্ট করলে বেটার হতো, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা যেহেতু আজকের স্যার এই পুরা 10টা চ্যাপ্টারের মধ্যে চতুর্থ অধ্যায়টা এত কঠিন লাগছে। চতুর্থ অধ্যায় জিডিপি, জিএনপি মাথায় ঢুকে না এগুলা। মাথায় ঢুকে না? আচ্ছা, চতুর্থ অধ্যায়ের পেছনে আমরা তাহলে সবচেয়ে বেশি সময় দিব রিভিশনের সময়। হ্যাঁ, সবচেয়ে বেশি সময় দিয়ে খুঁটিনাটি আমরা একদম ডিপলি বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোনো টেনশন করার কিছু নাই ইনশাআল্লাহ। অবশ্যই প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? এই কারণে টেনশনের কিছু নেই ইনশাআল্লাহ। স্যার আজকে যে স্লাইডটা দেখাতে এটা কি অক্টোবর 5 আগে ছিল যেটা সেটা আমি পড়ব। বুঝি না, সরি, আমি বুঝতে পারি না তোমার কথা। স্যার এখন শোনা যায়? হ্যাঁ, বলো, এখন বলো। স্যার এই যে আজকে যে দ্বিতীয় অধ্যায় নেবেন এটা কি আগে অক্টোবর 5 এর উপর ছিল? হ্যাঁ, অক্টোবর 5-এ যে আমরা ক্লাসটা করেছিলাম, সেই ক্লাস, সেই ক্লাসটা বেসিক্যালি আমাদের এখানে ইয়ে আছে। হ্যাঁ, তো সেটা থেকে বেসিক্যালি আমরা শুরু করতেছি আর কি। আর এইখানে বলতো তেমন কিছু তো নাই এই চ্যাপ্টারে। আসলে প্রথম ক্লাস ছিল, তো তোমাদের সাথে ইন্ট্রোডাকশন ছিল, আলোচনা, আমরা ইন্ট্রোডিউস হয়েছিলাম। তারপরে আলোচনা খুব বেশি একটা কিছু করি নাই। এখানে শুধুমাত্র একটা টপিক ছিল, মানে উৎপাদনের ধারণা। হ্যাঁ, তো আমরা এই টপিকের পাশাপাশি আমরা 2 নম্বর যে লেকচার ছিল সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করবো আর কি, বুঝতে পারছো? শুধু একটা না, আমরা বেসিক্যালি 2টা লেকচারের কার্যক্রম আজকে শুরু করব, মানে কন্টিনিউ করবো। ওকে, তো এনিহাও, তো আজকের যেটা মূল বিষয় সেটা। আর আরেকটা বিষয় হচ্ছে, দেখি আমি তোমাদের চ্যাপ্টার 1টাও আমার মনে হয় আমাকে পড়ালে বেটার হবে তোমাদের জন্য। আমি নেক্সট ক্লাসে এটা ইয়ে করার চেষ্টা করব। সেমেটেন যদিও পড়িয়েছে, তারপরেও আমার মনে হয় প্রথম চ্যাপ্টারটা আর একটু ইয়ে করলে বেটার হবে। তারপরে আমি যতটুকু পারি। স্যার আপনি যেহেতু চ্যাপ্টার 2 ধরেছেন, ধরে চ্যাপ্টার 2 শেষ করে চ্যাপ্টার 1 তাহলে হ্যাঁ, পড়ে হ্যাঁ, সেটা মনে হয়। সেটাই। যেহেতু স্টার্ট করলাম, আমরা চ্যাপ্টার ইয়েটা শেষ করে, তারপরে 2টা শেষ করে এবার 1-এ আমরা যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা বেটার হবে। ওকে, তো আমরা আজকের ক্লাসে যেটা আমরা রিভিশন করব সেটা হচ্ছে যে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে যে উৎপাদনের উপকরণের ধারণা। বেসিক্যালি প্রথম চ্যাপ্টারটা কিন্তু উৎপাদন নিয়ে, হ্যাঁ, প্রোডাকশন নিয়ে। আর দ্বিতীয় চ্যাপ্টারটা হচ্ছে প্রোডাকশনের এলিমেন্টস গুলো নিয়ে। হ্যাঁ, প্রোডাকশন করতে গিয়ে যে সমস্ত উপকরণ প্রয়োজন হয় সেই উপকরণ নিয়ে হচ্ছে বেসিক্যালি 2 নম্বর চ্যাপ্টার। ওকে, তো আমরা মূলত সেই উপকরণ নিয়ে বেসিক্যালি আলোচনা করছি। আর প্রথম চ্যাপ্টারে বেসিক্যালি উৎপাদন নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, সেখানে প্রোডাকশন নিয়ে আলোচনা করা হয়েছে।
ওকে, তো আমরা মূল যে বিষয়টা উৎপাদনের উপকরণ বলতে বেসিক্যালি কি বুঝি সেটা নিয়ে আমরা প্রথম আলোচনা করব আজকের ক্লাসে। তারপরে আমরা উৎপাদনের যে উপকরণগুলো আছে সেগুলো নিয়েও আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তো চলো যাওয়া যাক, আমরা শুরু করি আমাদের আজকের আলোচনা। তাহলে শুরুতেই হচ্ছে উৎপাদনের উপকরণ এর ধারণা। আচ্ছা, তাহলে উৎপাদনের উপকরণ বলতে কি বুঝি তোমরা নিশ্চয় জানো সবাই, তারপরে একটু কি আমাকে বলবে? সাদিয়া সুলতানা একটু বলো তো দেখি, উৎপাদনের উপকরণ বলতে কি বুঝি আমরা? সাদিয়া সুলতানা কি আছো? ইয়েস স্যার। হ্যাঁ, একটু বলো তো উৎপাদনের উপকরণ কাকে বলে? যে সকল প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানের সাহায্যে মানুষের ব্যবহার ও উপযোগী পণ্য বা সেবা উৎপাদন করা যায় তাদেরকে উৎপাদনের উপকরণ বলে। আচ্ছা, কিসের প্রয়োজনে? যে সমস্ত প্রাকৃতিক ও অপ্রাকৃতিক আচ্ছা উৎপাদনের সাহায্যে। আচ্ছা প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উৎপাদনের উপকরণের সাহায্যে, তাই তো? হ্যাঁ, এটা উপকরণের সাহায্যে আর কি, প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপকরণের সাহায্যে। মোট কথা হচ্ছে যে কোনো কিছু উৎপাদন করার জন্য যে সমস্ত উপকরণ প্রয়োজন হয়ে থাকে, হ্যাঁ, সেটাকেই বেসিক্যালি আমরা উৎপাদনের উপকরণ বলে থাকি। তো অর্থনীতিবিদ পল এস স্যামুয়েলসন এন্ড ডব্লিউ নর্ডাস এই উৎপাদনের উপকরণ সম্পর্কে বলছেন যে উৎপাদনের উপকরণ হচ্ছে উৎপাদনক্ষম, বুঝতে পারছো? তার মানে উৎপাদনক্ষম, যার উৎপাদন ক্ষমতা আছে এরকম কিছু উপাদানের সমষ্টি, যেমন হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এই সংগঠনের ন্যায় যে সম্পদগুলো আছে এগুলোকে বেসিক্যালি আমরা উৎপাদনের উপকরণ বলে থাকি। এটা হচ্ছে পল স্যামুয়েলসন এবং ডব্লিউ নর্ডাস নামক দুইজন অর্থনীতিবিদ মূলত উৎপাদন উপকরণ সম্পর্কে এই ধরনের মন্তব্য করেছিলেন। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি, দেখো চিত্রটা নিশ্চয় তোমরা বুঝতে পারছো। উৎপাদনের প্রক্রিয়া, দেখো উৎপাদন প্রক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ হয়। বাম পাশে আমরা ইনপুট এবং ডান পাশে আউটপুট আমরা লক্ষ্য করছি। দেখো ইনপুট এবং আউটপুট, দেখো ইনপুট মানেই হচ্ছে উপকরণ, ইনপুট মানেই হচ্ছে কি উপকরণ, আর তোমার হচ্ছে কি বলে আউটপুট মানে হচ্ছে যেটা আমরা উৎপাদন করি। অর্থাৎ ইনপুট আমরা ব্যবহার করার মাধ্যমে যে আউটপুট না আমরা সেখান থেকে পাই সেটাকে বেসিক্যালি আমরা বলি তোমার আউটপুট বা উৎপাদনকৃত পণ্য। তো এখন মূল যে বিষয়টা সেটা হচ্ছে, দেখো উৎপাদনের উপকরণ হিসেবে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। দেখো ফার্স্ট প্রক্রিয়াটা একটু খেয়াল করো, যেটাকে আমরা ইনপুট বলছি, এবং ইন্ডাস্ট্রিতে এই চারটা উপকরণ ব্যবহার করার মাধ্যমে আমরা আউটপুট হিসেবে পেতে পারি কোনো বাড়ি পেতে পারি, কোনো গাড়ি পেতে পারি, কোনো খাদ্যদ্রব্য উৎপাদন করতে পারি, কোনো কম্পিউটার উৎপাদন করতে পারি। অর্থাৎ এই সকল উপাদানগুলো আমরা মূলত কি করি, ব্যবহার করার মাধ্যমে আমরা ডান পাশে যে আমরা পণ্যগুলো দেখছি এই পণ্যগুলো আমরা উৎপাদন করতে পারি। এগুলোকে গাড়ি হচ্ছে একটা প্রোডাক্ট, বাড়িও হচ্ছে একটা প্রোডাক্ট। অর্থাৎ আমরা এই উপাদানগুলো ব্যবহার করে আমরা বাড়ি তৈরি করতে পারি, এই উপাদানগুলো ব্যবহার করে আমরা কোনো গাড়ি তৈরি করতে পারি, এই উপাদানগুলো ব্যবহার করে আমরা কোনো খাদ্যদ্রব্য উৎপাদন করতে পারি, এই উপাদানগুলো ব্যবহার করে আমরা কোনো কম্পিউটার বা বিভিন্ন ধরনের টেকনিক্যাল সামগ্রী আমরা উৎপাদন করতে পারি। তো এটাই বেসিক্যালি হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে আমাদের উৎপাদনের প্রক্রিয়া। আমরা নিচেই প্রক্রিয়াটা একটু লক্ষ্য করি। নিচের প্রক্রিয়াটাতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে, দেখো ইনপুটে হচ্ছে অর্থ, শ্রমিক, কাঁচামাল, যন্ত্রপাতি। হ্যাঁ, উৎপাদনের প্রক্রিয়াতে আমরা যেটা দেখছি যে প্রসেসিং এর মাধ্যমে এই বিষয়গুলো, অর্থাৎ অর্থ মানে মূলধন আমরা বলতে পারি, শ্রমিক, হ্যাঁ শ্রমিকের মাধ্যমে শ্রম, কাঁচামাল, হ্যাঁ কাঁচামাল যেটা ভূমির মাধ্যমে আমরা পাচ্ছি, এবং যন্ত্রপাতি, হ্যাঁ বিভিন্ন ধরনের টেকনিক্যাল এলিমেন্টস, এগুলো আমরা ইনপুট হিসেবে ব্যবহার করে আমরা প্রসেসিং এর মাধ্যমে আমরা সেটা কি করছি, বিভিন্ন ধরনের স্পর্শনীয় অথবা অস্পর্শনীয় পণ্য বা সেবা সামগ্রী আমরা উৎপাদন করছি। তো এটাও বেসিক্যালি আমরা এটাকে আমরা আউটপুট বলছি, আর বাম পাশে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইনপুট। তো এইভাবে
উৎপাদনের একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা উৎপাদনের উপকরণগুলো কাজে লাগিয়ে আমরা সেটা থেকে আমরা আউটপুট হিসেবে কি পাচ্ছি, আউটপুট হিসেবে আমরা বিভিন্ন ধরনের সেটা ইনট্যানজিবল অথবা ট্যানজিবল আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা অথবা সার্ভিস আমরা প্রোডাকশন করছি, যেটা আমরা পরবর্তীতে আমরা সেটা কি করছি, ব্যবহার করছি বিভিন্নভাবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি উৎপাদন প্রক্রিয়া। তো এই প্রক্রিয়ার মাধ্যমেই বেসিক্যালি আমরা উৎপাদন করে থাকি। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্ট যে উৎপাদনের উপকরণগুলো বলতে আমরা বেসিক্যালি কি বুঝি। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, এই প্রথম লেকচারে মূলত এটাই ছিল আমাদের যে শুধু উৎপাদনের উপকরণগুলো আসলে বেসিক্যালি উৎপাদনের উপকরণ বলতে আমরা কি বুঝি সেই টপিকটা নিয়ে আলোচনা ছিল। তো এই পর্যায়ে আমরা যে নেক্সট লেকচারে চলে যাব। এখন দেখা যাচ্ছে, দেখো তো নেক্সট স্লাইডটা। জি স্যার। নেক্সট স্লাইডটা দেখা যাচ্ছে না? 2 নম্বর ক্লাসটা দেখতে পাচ্ছ না? যে 2 নম্বর ক্লাস দেখা যাচ্ছে, এটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে একটু খেয়াল করো। তো আমাদের এখানে তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে উৎপাদনের উপকরণ নিয়ে আমরা আলোচনা করছিলাম। উৎপাদনের উপকরণের শুধুমাত্র উৎপাদনের উপকরণ কি সেটা নিয়ে আমরা আলোচনা করার সুযোগ পেয়েছি। এরপর যে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সেটা হচ্ছে উৎপাদনের উপকরণের ধারণা। যদিও এখানে লিখছি আমরা উৎপাদনের উপকরণ সমূহ কি, যেমন উৎপাদনের উপকরণের ধারণা আমরা প্রথম ইয়েটাতে যদিও ছিল, এখানেও আবার দিয়ে দিয়েছি। তো এটা আমরা আলোচনা করবো না। এর পরের যে টপিকটা আছে সেটা হচ্ছে উৎপাদনের উপকরণ সমূহ। হ্যাঁ, উৎপাদনের উপকরণ সমূহ কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম টপিকটা অলরেডি আমরা আলোচনা করলাম 2 নম্বর লেকচারে যেটা ছিল। তো উৎপাদনের উপকরণের ধারণা কি কি দেখো। উৎপাদনের উপকরণ বলতে এসব উপাদানকে, এটা তো আমরা অলরেডি আলোচনা করলাম। উৎপাদনের উপকরণ সমূহ কি সেটা দেখো। উৎপাদনের উপকরণ কয়টা পেলাম আমরা? 4টা উপকরণ পেলাম। কয়টা উপকরণ পেয়েছি? 4টা উপকরণ পেয়েছি, তাই না? তো এই 4টা উপকরণ হচ্ছে কি কি ছিল? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এখন আমরা এই 4টা উপকরণের সাথে পরিচিত হব। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু কেউ বলবেন, মালিহা বলো তো ভূমি কাকে বলে? ভূমি কাকে বলে? উৎপাদনের তো 4টা উপকরণ, তাই না? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। মালিহা বলো তো ভূমি কাকে বলে? স্যার ভূমি বলতে নর্মাল তো পৃথিবীর উপরিভাগকে ভূমি বলে। দেখা যাচ্ছে না? নরমালি বলে। আচ্ছা, আর অ্যাবনরমালি কি বলে? না অন্যগুলো তো নর্মালি আর কি, মানে সাধারণত ভূমি বলতে পৃথিবীর উপরিভাগকে বলা হয়। বা আচ্ছা, যদি অর্থনৈতিক ভাষায় বলতে চাই হ্যাঁ, তাহলে তাহলে মানে সম্পদ, ভূমির উর্বরতা, বায়ু, বৃষ্টিপাত, আলো, এগুলো আমাদের ভূমির উপকরণ। এগুলো সবই ভূমির উপকরণ। আচ্ছা, ওকে। তাহলে মূল বিষয়টা হচ্ছে যে ভূমি বলতে পৃথিবীর উপরিভাগকে আমরা বেসিক্যালি বুঝি, কিন্তু অর্থনীতির ভাষায় ভূমি বলতে শুধুমাত্র পৃথিবীর উপরিভাগকে বোঝাবে না। মূলত আমরা তখন যে বিষয়টা বুঝবো সেটা হচ্ছে যে প্রকৃতি প্রদত্ত যে সকল প্রকার উপাদান মূলত আমরা যেটা পাবো সবকিছুকে আমরা ভূমি বলবো। যেমন তোমরা যেটা বললে সেটা হচ্ছে যে আলো, বাতাস, হ্যাঁ, পানি, তারপরে তোমার মাটি, হ্যাঁ, এরকম সবকিছু মানে প্রকৃতি প্রদত্ত যেটা আমরা ন্যাচারালি পেয়ে থাকি, এরকম সব ধরনের উপাদানকেই আমরা মূলত ভূমির অন্তর্ভুক্ত করব। অর্থাৎ সবকিছু উপাদানকে আমরা বেসিক্যালি ভূমি হিসেবে গণ্য করব। অর্থাৎ পানিও কিন্তু ভূমি, ঠিক আছে? বাতাস ভূমি, আলো ভূমি, হ্যাঁ, তারপরে পানি ভূমি, হ্যাঁ, এরকম সবকিছুকে মানে প্রকৃতি প্রদত্ত যে সকল উপকরণ আছে সবকিছুকে আমরা বেসিক্যালি ভূমি হিসেবে গণ্য করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার একটু বলো তো শ্রম কাকে বলে? শারাপ বলো, শারাপ নেওয়ার, শারাপ নেওয়ার শ্রম কাকে বলে? শারাপ নেওয়ার কি বলতে পারবে? জি স্যার, বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, শিওর, একটু বলো তো দেখি স্যার প্লিজ।
স্যার শ্রম বলতে উৎপাদন কার্যে নিয়োজিত মানুষের শারীরিক অথবা মানসিক সকল প্রচেষ্টাকে বোঝায়। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম যে ভূমি শ্রম বলতে আমরা উৎপাদনের জন্য যে শারীরিক এবং মানসিক পরিশ্রম করে থাকি, তাই না? কোনো কিছু উৎপাদন করার জন্য আমরা যে শারীরিকভাবে অথবা মানসিকভাবে যে পরিশ্রম আমরা করে থাকি, যে কাজ আমরা করে থাকি, সেটাই বেসিক্যালি হচ্ছে শ্রম। অর্থাৎ শ্রমকে আমরা উৎপাদনে একটি অপরিহার্য উপাদান হিসেবে আমরা গণ্য করে থাকি, কারণ উইদাউট শ্রম কিন্তু উৎপাদন করা সম্ভব না। উইদাউট ল্যান্ডও কিন্তু তোমার কোনো কিছু প্রোডাকশন করা পসিবল না। অর্থাৎ কোনো কিছু যদি আমরা উৎপাদন করতে চাই তাহলে যেমন ভূমি অপরিহার্য, ঠিক একইভাবে শ্রমকেও কিন্তু আমরা অপরিহার্য একটি উপাদান হিসেবে গণ্য করব। তো এখন সাধারণত আমরা যে কাজটা করি অতিরিক্ত বিভিন্নভাবে অর্থ উপার্জনের জন্য, বিশেষ করে মুনাফা লাভ করার উদ্দেশ্য, আমরা যখন ব্যবসা বাণিজ্য করি তখন সেখানে কিন্তু আমরা বিভিন্ন ফিজিক্যালি নিজেরা সরাসরি কাজ করি, অথবা কোনো কিছু উৎপাদন করার সময় উৎপাদন করলেও কিন্তু সেখানেও কিন্তু মুনাফা লাভের একটা প্রত্যাশা থাকে। আমরা ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করি, পণ্য উৎপাদন করি, সেখানে কিন্তু আমরা মুনাফা উপার্জন করতে চাই তার মাধ্যমে। তো এইভাবে অর্থ উপার্জনের জন্য অথবা মুনাফা লাভ করার জন্য আমরা শারীরিকভাবে অথবা মানসিকভাবে যে পরিশ্রম করে থাকি তাকেই বেসিক্যালি আমরা শ্রম বলে থাকি। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে মূলধন কাকে বলে। মূলধন কাকে বলে এটা কে বলবে? অনামিকা বলো, অনামিকা রানী। স্যার এতক্ষণ আমার নেট প্রবলেম ছিল, আমি মাত্র জয়েন করছি। মাত্র জয়েন করছো? আচ্ছা, তুমি কি এমনি বলতে পারবে ইয়ে কাকে জি বলে, স্যার। মূলধন কাকে বলে বলতে পারবে? স্যার মূলধন হচ্ছে ব্যবসায়ের কাজে সবার প্রথমে যে অর্থটা আনা হয় তাই মূলধন। আচ্ছা, আর কিছু বলবে না? শান্তা দত্ত বলো, শান্তা দত্ত। ইয়েস স্যার। হ্যাঁ, তুমি বলো তো মূলধন কাকে বলে? শান্তা, মূলধন কাকে বলে? হ্যাঁ বলছি স্যার, হচ্ছে যে কোনো সম্পদ থেকে আমরা যখন আয় অর্জন করি কিংবা উপার্জন করি তাকেই মূলধন বলে। কোনো কিছু উপার্জন করলে সেটাকেই মূলধন বলবো? উপার্জনে সহায়তা করে, সরি স্যার, উপার্জনে সহায়তা করে। উপার্জনে সহায়তা করে। সহায়তা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকজনের কাছ থেকে একটু জানি মূলধন কাকে বলে। ইসরাত বলো, ইসরাত জাহান। ইসরাত কে আছো? ইসরাত জাহান, ইসরাত কি নাই তাহলে? নাবিলা, নাবিলা বিনতে হাশিম। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, নাবিলা বলো তো মূলধন কাকে বলে বেসিক্যালি? স্যার মূলধন বলতে বোঝায় যে ব্যবসা নিয়োজিত অর্থকে, আর যদি অর্থনীতিবিদে বলতে চাই তাহলে হচ্ছে কি অর্থনীতিতে মূলধন বলতে উৎপাদিত দ্রব্যের ওই অংশকে বোঝায় যা পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়। উৎপাদন কাজে ব্যবহৃত হয়। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা দেখো আমরা মূল যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে যে আমরা ভূমি বলে বুঝেছি, তারপরে শ্রম কাকে বলে সেটাও আমরা বুঝলাম। আমরা এখন যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে মূলধন কাকে বলে। ভূমির যে 4টা উপাদান তার মধ্যে থার্ড উপাদান হচ্ছে মূলধন। তো মূলধন বেসিক্যালি আমরা সেই অর্থে আমরা ব্যবহার করব যেটাকে, সেই পরিমাণ অর্থকেই আমরা মূলধন হিসেবে গণ্য করব যেটা আমরা ব্যবসায় বিনিয়োগ করে থাকবো। হ্যাঁ, কোনো বিজনেসে, কোনো ব্যবসায়ে আমরা যখন কোনো অর্থ বিনিয়োগ করে থাকি বেসিক্যালি তাকেই আমরা মূলধন বলি। এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে এটাই কি মূল বিষয়? এটাই মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে যে
মূলধন বলতে আমরা অর্থনীতির ভাষায় যদি আমরা এটা বলি, ব্যাখ্যা করি, তাহলে আমরা বলতে পারবো এরকম যে মূলধন বলতে আমরা ওই সকল অংশকে বোঝাবো, মানে ওই অর্থকেই বেসিক্যালি আমরা বোঝাবো যে অংশটুকু বা যে অর্থটুকু আমরা পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার করব। এখন সেটা কোনো অর্থ হতে পারে, সেটা কোনো ফার্নিচার হতে পারে, সেটা কোনো মেশিনারিজ হতে পারে, সেটা কোনো যে কোনো ধরনের পণ্যও হতে পারে, যেটা আমরা পুনরায় উৎপাদনের কাজে আমরা ব্যবহার করব, তখনই সেটা আমরা মূলধন, সেই অংশটুকুকে আমরা মূলধন হিসেবে গণ্য করব। তার মানে হচ্ছে যে মূলধন শুধুমাত্র নগদ টাকাকেই আমরা বোঝাবো না। মূলধন কিন্তু যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট হতে পারে, যে কোনো ধরনের ফার্নিচার হতে পারে, যে কোনো ধরনের এলিমেন্টস হতে পারে, হ্যাঁ, যে কোনো ধরনের প্রোডাক্টস হতে পারে, যেটা আমরা পুনরায় উৎপাদনের কাজে আমরা ব্যবহার করব। সেই অংশটুকু, মানে যে অংশটুকু ব্যবহার করব, সেই অংশটুকুকেই বেসিক্যালি আমরা ক্যাপিটাল হিসেবে বা মূলধন হিসেবে গণ্য করব। তো নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে যেটা আসছে অর্গানাইজেশন কাকে বলে সেটা আমরা জানবো। খুশবু আক্তার বলো তো দেখি, খুশবু আক্তার, সংগঠন কাকে বলে? খুশবু কি বুঝতে পারছো? খুশবু কি নাই? খুশবু আক্তার, আচ্ছা। এরপরে নাদিয়া। ইয়েস স্যার। ও, খুশবু আছে না? আচ্ছা ঠিক আছে, খুশবু একটু ইয়ে করবো। তুমি বলো জি স্যার, আছি আমি। সংগঠন কাকে বলে? সংগঠন বলতে কি বুঝি আমরা? স্যার, লক্ষ্য অর্জনের কর্মকাণ্ডে নিয়োজিত থাকে তাকে মানে সংগঠন বলে। আমার ভাষায় বলছি আমি। হ্যাঁ, বুঝি নাই। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো তো। স্যার লক্ষ্য অর্জনের কর্মকাণ্ডে নিয়োজিত থাকে, লক্ষ্য অর্জনের কর্মকাণ্ডে নিয়োজিত থাকে তাকে সংগঠন বলে। একটি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য যে কর্মকাণ্ডে নিয়োজিত থাকে তাকে সংগঠনে বলে। আচ্ছা, ও তাহলে সংগঠন। স্যার আমার নেটে অনেক প্রবলেম, নেটে প্রবলেম কেটে কেটে আসে। জি স্যার। ঠিক আছে। আমি আবার হঠাৎ করে একটু ওই যে একটা মেসেজ দেখে একটু ইয়ে হয়ে গেছিলাম। সেটা হচ্ছে যে আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর মোহাম্মদ আব্দুল জলিল স্যার আজ সকালে ভোরে মারা গেছেন আর কি। এই জন্য আমি হঠাৎ করে একটা মেসেজ আসলো তো আমাদের এই যে এসএসসি গ্রুপে, ওই জন্য দেখে একটু আটকে গিয়েছিলাম। উনি হচ্ছে ঢাকা সিটি কলেজের ওই যে ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল। উনি আজ সকালে ভোরে ইন্তেকাল করেছেন। ভালো মানুষ ছিলেন উনি, খুবই ভালো মানুষ ছিল। তো যাই হোক, খুব বেশি বয়স হয়েছে তাও না, 62 ইয়ার্স ওনার বয়স। উনি দীর্ঘদিন অবশ্য অসুস্থ ছিল, পরবর্তীতে মাঝখানে সুস্থ ছিল আর কি। ঠিক আছে, ওকে, আমরা কন্টিনিউ করি। ওকে ডিয়ার ফ্রেন্ড, যেটা বলছিলাম আমরা, কোনো বৈধ উদ্দেশ্য অর্জনের জন্য, দেখো অর্গানাইজেশন কাকে বলে, যে কোনো ধরনের মাথায় রাখতে হবে যে জন্য কোনো বৈধ উদ্দেশ্যকে আমরা ঠিক রাখার জন্য, বৈধ উদ্দেশ্যকে মানে সামনে রেখে যখন দুই বা তার চেয়ে বেশি কোনো ব্যক্তি একসাথে মিলিত হয়ে একটা কি বলা যায়, একটা দল বা একটা গ্রুপ তারা দাঁড় করালো, তখনই সেটাকে কিন্তু আমরা সংগঠন বলবো। এখন প্রশ্ন হচ্ছে যে দুইজন বন্ধু মিলে, তিনজন বন্ধু মিলে তারা একসাথে মিলিত হয়ে কোনো নির্দিষ্ট একটা কাজ করার জন্য কিন্তু তারা মিলিত হয়েছে, কিন্তু কাজটা কি, কাজটা যদি চুরি করা হয় তাহলে কিন্তু সেটাকে আমরা সংগঠন বলবো না। সংগঠনটা হবে তখন যখন তাদের উদ্দেশ্যটা সৎ থাকবে, অনেস্ট থাকবে। তিনজন বন্ধু মিলে, চারজন বন্ধু মিলে তারা একটা দল গঠন করলো, যে দলের উদ্দেশ্য হচ্ছে
তারা বিভিন্ন ধরনের কি বলা যায় একটা বৈধ কোনো কাজ তারা করবে। হ্যাঁ, সেই ধরনের কাজ যারা কাজের সাথে যারা সম্পৃক্ত হবে তাদেরকে বেসিক্যালি আমরা তোমার কি বলবো উৎপাদনের উপকরণ হিসেবে সংগঠন হিসেবে তখন আমরা সেটাকে গণ্য করব। তার মানে হচ্ছে তাহলে আমরা এক কথায় বলতে পারি যে বৈধ কোনো উদ্দেশ্যকে সামনে রেখে যখন দুই বা ততোধিক ব্যক্তি কোনো দল বা কোনো গ্রুপ তারা তৈরি করবে তখনই তাকে আমরা সংগঠন হিসেবে গণ্য করব। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের উৎপাদনের উপকরণ। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে চলে আসি। দেখো আমাদের এই যে আমরা 4টা উপকরণ নিয়ে আমরা আলোচনা করলাম উৎপাদনের উপকরণ, এই 4টা উপকরণের মধ্যে অন্যতম উপকরণ হচ্ছে ভূমি। এই ভূমি নিয়ে আমরা এখন একটু বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে, ডিটেইলস আলোচনা করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করে দেখো একটু এখানে ডিটেইলসটা দেখলে বুঝতে পারবা যে সাধারণত ভূমি বলতে পৃথিবীর উপরিভাগকে বুঝি, কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে শুধুমাত্র পৃথিবীর উপরিভাগকে বোঝায় না। যেমন হচ্ছে ভূমির উর্বরা শক্তি, বায়ু, পানি, বৃষ্টিপাত, আলো, তাপ, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, নদী, নালা, খাল, বিল ইত্যাদি ধরনের উপকরণকে বেসিক্যালি ভূমি বলা হয়ে থাকে। নিশ্চয় বুঝতে পেরেছো তোমরা। এই প্রসঙ্গে আলফ্রেড মার্শাল কিন্তু একটা কথা বলছে যে ভূমি বলতে ওই সকল উপাদান বা শক্তিকে আমরা বুঝে থাকি যা প্রকৃতি মানুষের জমিতে, পানিতে, বাতাসে, আলোতে বা তাপের মধ্যে মুক্ত হস্তে দান করেছেন। তার মানে আল্লাহ পাক দেখো মুক্ত হস্তে মানুষকে আসলে ভূমির মাধ্যমে কি করছে, তোমার বাতাসের মাধ্যমে, পানির মাধ্যমে, আলোর মাধ্যমে, তাপের মাধ্যমে মূলত আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্য মুক্ত হস্তে দান করছে এই বিষয়গুলো। আর এটাকেই বেসিক্যালি আমরা মূলধন হিসেবে গণ্য করছি। ওকে ডিয়ার স্টুডেন্ট, ভূমি হিসেবে গণ্য করছি। ওকে ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয়ই তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে ভূমি কাকে বলে। এখন আমরা আরো ক্লিয়ার হব ভূমি সম্পর্কে, ভূমির বৈশিষ্ট্য কি সেটা জানার মাধ্যমে। ডিয়ার স্টুডেন্ট, আমরা ভূমির অনেকগুলো বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, তার মধ্যে অন্যতম যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। একটু খেয়াল করো, ভূমির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ভূমি প্রকৃতির দান। ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি বুঝতে পারছো ভূমিকে আমরা প্রকৃতির দান বলছি। আচ্ছা, ভূমি কি আসলেই প্রকৃতির দান? নাবিলা একটু বলবে? নাবিলা বলতে পারবে? জি স্যার। হ্যাঁ, বলো তো ভূমি কাকে বলে? স্যার ভূমি বলতে তো পৃথিবীর উপরিভাগকে বোঝানো হয়। উপরিভাগ। আর যদি বলি প্রকৃতির দান তাহলে অবশ্যই ভূমি প্রকৃতির দান, কারণ ভূমি তো আর মানুষ সৃষ্টি করতে পারে না। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। এটাই হচ্ছে মূল বিষয় যে ভূমি বেসিক্যালি ন্যাচারালি কিন্তু আসে, অর্থাৎ আমরা যে আলো বলি, বাতাস Yes, বলি, sir. তারপরে আলো, বাতাস, তারপরে তোমার পানি, তাই না, তারপরে এই যে যা কিছু পাই এইগুলো তো ন্যাচারালি কিন্তু আসে, এগুলো কিন্তু মানুষ তৈরি করতে পারে না। এখন মানুষ তৈরি করতে পারে। এখন আমরা যদি বলি যে মানুষ তো এই যে খাবার পানি তৈরি করছে, আসলে মানুষ তৈরি করছে না, এটা প্রকৃতি প্রদত্ত ন্যাচারালি পানি আমরা মাটির নিচে থেকে আল্লাহ পাক আমাদেরকে প্রদান করছে, আর সেটাই জাস্ট আমরা নিয়ে বোতলে ভরে সেটাকে বোতলজাত করছি, বা সেখানে এটা হয়তো কেমিক্যাল দিয়ে বা কোনো প্রসেস করে আরেকটু হয়তো সেটাকে ফ্রেশ করার চেষ্টা করছি, এই জাস্ট, আর কিছুই না। কিন্তু এটা পাচ্ছি কিন্তু প্রকৃতির কাছ থেকে। এই কারণে আমরা বলবো যে ভূমির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ভূমির প্রকৃতির দান। ওকে, থ্যাংক ইউ নাবিলা। এরপরে চলে আসো, ভূমির যোগান হচ্ছে সীমিত, তাই না? ভূমির যোগান হচ্ছে সীমিত। তাহলে ভূমির যোগান আমরা বলছি সীমিত, কেন আমরা সীমিত বলছি? শারাফ নেওয়ার কি বলবে? শারাফ নেওয়ার? জি স্যার। হ্যাঁ, একটু বলো তো বাবা, ভূমি যোগান সীমিত। স্যার সৃষ্টির শুরু থেকে যেই পরিমাণ ভূমি ছিল আজও সেই পরিমাণ ভূমি আছে, এবং মানে সবসময় কিয়ামত পর্যন্ত সেই পরিমাণ ভূমি থাকবে, অর্থাৎ ভূমির যোগান সীমিত, এটাকে চাইলেই বাড়ানো যাবে না। ভেরি গুড, থ্যাংক ইউ। মূল কনসেপ্টটাই হচ্ছে এটা যে আমরা চাইলেই ভূমি, আমার মনে করো যে বেশি প্রয়োজন, আমরা চাইলেই কিন্তু বাড়াতে পারবো না। হ্যাঁ,
তো তারপরও বরং আমরা ব্যবহার করছি, ব্যবহারের মাধ্যমে কিছুটা হলেও কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, তাই না? ব্যবহার করার কারণে কিন্তু অনেক সময় কিছুটা ক্ষয় হতে পারে, কিন্তু এটা কিন্তু আনলিমিটেড আর থাকছে না, এটা কিন্তু এক সময় গিয়ে এটা নিঃশেষ হয়ে যাবে। হ্যাঁ, তো এই জন্যই বলছি এটা আমরা সীমিত, কারণ এটা চাইলেই বাড়ানো সম্ভব না। চাহিদা বেশি যে আমরা বাড়াবো, এটা কিন্তু পসিবল না। এই কারণে আমরা বলছি ভূমির যোগান সীমিত। ওকে, ভেরি গুড। এরপরে চলে আসে উৎপাদন ব্যয় অনুপস্থিত। উৎপাদন ব্যয় অনুপস্থিত। রুমিসা কি রুমাইসা একটু বলবে? রুমাইসা তাসনিম, উৎপাদন ব্যয় অনুপস্থিত, ভূমির উৎপাদন ব্যয় অনুপস্থিত। জি স্যার, হ্যাঁ, কারণ ভূমি প্রকৃতির দান, এই জন্য আহ, উম, ভূমির কোনো উৎপাদন ব্যয় নেই, মানে প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছে দেখে এর কোনো ভেরি গুড। উৎপাদন ব্যয়। আমরা ভূমির আসলে যে উপাদানগুলো আমরা দেখলাম, ভূমি যে বিষয়গুলো আমরা ভূমি বলছি, সেগুলো সবই আমরা প্রকৃতি থেকে ন্যাচারালি পেয়ে থাকি। তো এটা উৎপাদন করার জন্য আসলে কোনো ব্যয় করতে হয় না, এটা হচ্ছে অন্যতম আরেকটা বৈশিষ্ট্য। এরপরে ভূমি হচ্ছে স্থানান্তরযোগ্য নয়। ভূমি স্থানান্তরযোগ্য নয়। ইসরাত জাহান একটু বলো তো বাবা, ভূমি স্থানান্তরযোগ্য নয়। ইসরাত, ইসরাত কি আছো? ইসরাত জাহান, সময় কম, বেশি সময় দেওয়া যাবে না। সাদিয়া সুলতানা বলো তো, ভূমি স্থানান্তরযোগ্য নয়, এটা একটু ব্যাখ্যা করো। সাদিয়া, কি ব্যাপার এরা নাই? স্যার আমি সাদিয়া, বুঝলাম না, এরা কি লাইনে থেকে মানে অন করে থেকে চলে যায় নাকি? নাদিয়া রিম, নাদিয়া রিম, জি স্যার। হ্যাঁ তুমি একটু বলো তো বাবা, ভূমি স্থানান্তরযোগ্য নয়, ভূমির একটা অন্যতম বৈশিষ্ট্য, এটা কিভাবে? স্যার, ভূমি স্থানান্তরযোগ্য নয় মানে ভূমিকে তো আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারি না। আচ্ছা, ভেরি গুড। এর জন্য নির্দিষ্ট একটা ভূমিকে আমরা চাইলেই, যেমন ধরো তোমার তোমার গ্রামের বাড়ির যে ল্যান্ড, তাই না, সেটা চাইলেই তুমি ঢাকাতে কিন্তু ট্রান্সফার করে নিয়ে আসতে পারো না। হ্যাঁ, তো তার মানেই হচ্ছে জি স্যার। ভূমিকে আমরা কোনোভাবেই স্থানান্তর করতে পারি না, এই কারণে বলছি স্থানান্তরযোগ্য নয়। ভেরি গুড। আচ্ছা, এরপরে আদিম ও অক্ষয়। ভূমির অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আদিম এবং অক্ষয়, তাই না? ভূমিকে আমরা বলছি আদিম এবং অক্ষয়। মেহজাবিন একটু বলো তো, মেহজাবিন, মেজাবিন আসো? ইয়েস স্যার। হ্যাঁ, একটু বলো তো বাবা, যে ভূমিকে বলছি আমরা আদিম এবং অক্ষয়, কিভাবে? স্যার আদি ভূমির অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে ভূমি হচ্ছে আদিম এবং অক্ষয়। কারণ স্যার ভূমির কোনো ক্ষয় নেই, আর একদম শুরু থেকেই স্যার ভূমি ছিল। ভেরি গুড। হ্যাঁ, এটা হচ্ছে মূল বিষয়, যে ভূমি আসলে একদম সৃষ্টির শুরু থেকেই ভূমি ছিল, আছে, এবং এটা শেষ পর্যন্ত এটা থাকবে। ভূমি যখন পৃথিবী নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তখন কিন্তু ভূমি কি হয়ে যাবে, তখন পর্যন্ত ভূমি থাকবে। এই জন্যই আমরা বলছি ভূমি আদিম এবং অক্ষয়। ওকে, এরপরে বিকল্প ব্যবহার। দেখো, বিকল্প ব্যবহার, আমরা কিন্তু ভূমিকে বিভিন্নভাবে বিকল্প ব্যবহার করতে পারি। নির্দিষ্ট একটা কাজের জন্য যে শুধু ব্যবহার করি তা কিন্তু নয়, এটা ভ্যারাইটিস টাইপের কাজের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, আরেকটা হচ্ছে মানের ভিন্নতা। হ্যাঁ, মানের ভিন্নতা। নভা বলো তো, মানের ভিন্নতা। আমাদের সময় আছে 1 মিনিটের কম, তো একটু ফাস্ট বলতে হবে। মানের ভিন্নতা, নভা বলো, নভা। মানের ভিন্নতা। আচ্ছা, আমি বলে দিচ্ছি। মানের ভিন্নতা হচ্ছে যে ভূমিকে আসলে ভূমির মান আসলে কখনো একই রকম থাকে না। এক এক জায়গার ভূমির মান কিন্তু এক এক রকম। যেমন ধরো, যশোরের মাটি, খুলনার মাটি, ঢাকার মাটি, অথবা দেখা যাচ্ছে যে তোমার চিটাগাংয়ের মাটি, অথবা সিলেটের, এই যে
ভূমি, এটার এক এক জায়গার ভূমির কিন্তু কোয়ালিটির মধ্যে কিন্তু একটা ভিন্নতা আমরা লক্ষ্য করি। হ্যাঁ, কোথাও ফসল ভালো হয়, আবার